নমস্কার, আমি ডক্টর কল্লোল পাল। আমি একজন অ্যালার্জি ও শিশু রোগ বিশেষজ্ঞ। আজকে আমাদের আলোচনার বিষয় যে অ্যালার্জি রোগ কি সারে না? অনেক সময় আমাদের প্রশ্ন করা হয় যে অ্যালার্জি কারো হয়তো রয়েছে, যে সেটা আদৌ সারে কি সারে না। তো এটা কিন্তু একটু কমপ্লেক্স ব্যাপার। আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে অ্যালার্জি সম্পর্কিত, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন মোটামুটি অ্যালার্জি কত ধরনের হয় কি এইগুলো। এবং এবার আসছি আমার সেইটা সূত্র ধরে যে কোন কোন অ্যালার্জির ক্ষেত্রে আমরা কী কী ভাবব। যেমন ধরুন স্কিনের অ্যালার্জি। স্কিনের অ্যালার্জি অনেক রকম হতে পারে। যেমন ধরুন আর্টিকেরিয়া বা আমবাত। আমবাত এটা আবার ধরুন যে কিছু আছে অ্যাকিউট, কিছু আছে ক্রনিক। অ্যাকিউট বলতে যেটা ধরুন 6 উইকস বা 1.5 মাসের কম, আর ক্রনিক যেখানে আপনার 6 উইকস বা 1.5 মাসের বেশি পেরিয়ে গেছে। সাধারণত দেখা যায় যে আর্টিকেরিয়ার ক্ষেত্রে যেটা অ্যাকিউট, সেটা বাচ্চাদের বেশি হয় এবং এর আউটকাম খুব ভালো। এটা খুবই কিছুদিন বাদেই সেরে গেল এবং সেটা নিয়ে খুব অসুবিধা হয় না। কিন্তু যেটা ক্রনিক আর্টিকেরিয়া, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখে থাকি এটা বহুদিন ধরে চলছে, কারো 2, 3, 4, 5 বছর ধরে চলছে, কিংবা কখনো কখনো দেখা যায় এটা সারা জীবন চলছে। কিন্তু তা বলে যে এটা নিয়ে খুব ভয় পেতে হবে তা কিন্তু নয়, যদিও এটি খুবই বিরক্তিকর একটি অবস্থা। কিন্তু আমরা যদি সঠিক চিকিৎসার মধ্যে থাকি, তাহলে কিন্তু দেখা যায় আমাদের যে নর্মাল যে লাইফস্টাইল বলুন, কিংবা যে এই যে ইচিং এবং ফোলা এই যে ঝামেলাগুলো রয়েছে, তার থেকে আমরা একটা ভালো থাকতে পারবো। কিন্তু তার জন্য অবশ্যই দরকার যে তার সঠিক চিকিৎসা। আর্টিকেরিয়া ছাড়াও আরেকটি অ্যালার্জি আছে এখানে, যাকে বলা হয় আপনার যে অ্যাঞ্জিওইডিমা। অ্যাঞ্জিওইডিমা এমন একটি অবস্থা দেখা যায় যেখানে হঠাৎ করে ঠোঁট ফুলছে, জিভ ফুলছে, চোখের সাইড ফুলে গেল, কারো কারোর সঙ্গে পেটে একটা ব্যথা হচ্ছে। এইটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো ওষুধের জন্য যেমন হচ্ছে, সেরকম আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো একটা জন্মগত জেনেটিক কোনো প্রবলেম থাকে, সেটার জন্য ডেভেলপ করছে। তো এইটা আমাদের ট্রিটমেন্টের একটু অসুবিধে হয়। যাদের ধরুন কোনো ওষুধের জন্য যদি হয়ে থাকে, সেটা আমরা সরাসরি বলতে পারি, যদি মনে হচ্ছে এটা আপনার অসুবিধা হচ্ছে, আপনি এর থেকে দূরে থাকুন, আপনারটা হওয়ার চান্স কম। কিন্তু যাদের কোনো জেনেটিক সমস্যার জন্য এটা হচ্ছে, সেটা কিন্তু সাধারণত সহজে সারে না। কিন্তু তারও চিকিৎসা আছে। সেটার ব্যাপারে যদি আপনারা আমাদের কোনো বলতে পারেন যে আপনার কতদিন ছাড়া ছাড়া হচ্ছে, প্রথম কবে হয়েছিল, সঙ্গে যে সাইন সিম্পটম আছে কিনা, এবং সঙ্গে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা বুঝতে পারবো সেই ভ্যারাইটি কিনা। তো সেইটার চিকিৎসা কিন্তু সেইভাবে আমাদের করতে হবে। আরেকটি আপনার স্কিনের অ্যালার্জি, যেমন ধরুন যেটাকে বলা হয় যে অ্যাটোপিক ডার্মাটাইটিস। অ্যাটোপিক ডার্মাটাইটিস দেখা যায় সাধারণত, যদিও বাচ্চাদের হচ্ছে, বড়দেরও হতে পারে। কারো কারো ক্ষেত্রে এটা খুব সহজে সেরে যায়, কারো কারো একটু অসুবিধে হয়, কিন্তু সেটাও যে খুব সমস্যার জন্য তা কিন্তু নয়। আরেকটি এই ধরনের আছে যাকে বলে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, যেটা সাধারণত ধরুন কোনো নিকেল কিংবা কোনো মেটাল, কোনো কসমেটিক, কোনো গাছপালার সংস্পর্শে আসার পরে হয়। সেটা যদি আমরা বলি যে সেই জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে, তাহলেও কিন্তু দেখা যায় যে তার আউটকাম খুবই ভালো। স্কিনের অ্যালার্জির পরে আমরা চলে আসছি নাকের অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিস ওটা খুব ছোট বয়সে যেমন হয়, পরেও থাকতে পারে। তবে এটার ক্ষেত্রে খুব ভয় পাওয়ার কিছু নেই, সঠিক চিকিৎসা পেলে কিন্তু এর খুব ভালো একটা আউটকাম পাওয়া যায়। এবার আমরা আসছি চোখের অ্যালার্জি বা কনজাংটিভাইটিস। সেটা যদিও অনেকের ক্ষেত্রে একটু অসুবিধে রাখে, কিন্তু নাকের অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিসের মতো এটাকে বলা যায়, যদি সঠিক চিকিৎসায় রাখা যায়, কখনো কখনো যদি ইমিউনোথেরাপির প্রয়োজন হয়, সেটা করলে দেখা যায় কিন্তু এর থেকে আমরা আপনাকে অনেকটাই বেশি ভালো রাখতে পারছি। এবার আমরা আসছি ফুড অ্যালার্জি। ফুড অ্যালার্জির ক্ষেত্রে বলতে হয় কোনো কোনো ফুড, যেমন ধরুন দুধ, তারপরে ধরুন যে ডিমের যে অ্যালার্জিগুলো, এগুলো একটা বয়সের পরে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে নিজে থেকেই সেরে যায়। যদি মনে হচ্ছে সেটা না সারছে কিংবা অ্যাসোসিয়েটেড বা আনুষঙ্গিক আরও কিছু অসুবিধা হচ্ছে, তাহলে তারও কিছু কিছু চিকিৎসা আছে যার থেকে কিন্তু আপনাকে ভালো রাখা সম্ভব। এবার আমরা আসছি যেটা খুবই কমন দেখা যাচ্ছে এখনকার দিনে পলিউশনের জন্য এবং আরও কিছু কিছু কারণের জন্য, অ্যাজমা বা শ্বাসনালীর যে অ্যালার্জি সেটা। এই যে শ্বাসনালীর অ্যালার্জি বা অ্যাজমা যেটা, এটা যে শুধু অ্যালার্জির জন্য হয় তা কিন্তু নয়, অ্যাজমা আরও কয়েকটি কারণে হয়। তো আমাদের প্রথমে এক্ষেত্রে যেটা করতে হয় যে আমাদের বুঝতে হয় সেটা কোন ভ্যারাইটি বা কোন ধরনের অ্যাজমা, সেটা আদৌ শুধুমাত্র অ্যালার্জির জন্য হচ্ছে নাকি অন্য কোনো ধরুন যে অকুপেশনাল, মানে ধরুন যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় কেউ থাকছে তার যে স্মোক ডাস্ট সেগুলো, কিংবা ধরুন কারো কারো ক্ষেত্রে ওবেসিটি মানে ওভারওয়েট হয়ে যাচ্ছে, তার যে অ্যাজমাগুলো রয়েছে সেগুলো কিনা।
যখন আমরা বুঝতে পারবো যে তার কোন ধরনের অ্যাজমা রয়েছে, যদি সেটা অ্যালার্জিক ভ্যারাইটি হয় তার তো চিকিৎসা খুবই মোটামুটি সহজই হয় আর কি। আর যেটা ধরুন যে নন অ্যালার্জিক, তারও কিন্তু খুব ভালো চিকিৎসা এখনকার দিনে আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই যে এত ধরনের বিভিন্ন বিভিন্ন অ্যালার্জির যে ম্যানিফেস্টেশন বা ডিজিজগুলো রয়েছে, এখনকার দিনে বেশিরভাগই তার সঠিক চিকিৎসা সম্ভব, এবং কোনোটি পুরোপুরি যেমন কমিয়ে ফেলা সম্ভব, আর যেগুলোর ক্ষেত্রে কমিয়েও ফেলা সম্ভব হচ্ছে না, সেটাও যদি সঠিক চিকিৎসার মধ্যে আপনাকে রাখা যায়, দেখা যাবে আপনি কিন্তু অনেক ভালো থাকছেন। আমি যে কথাগুলো বললাম, এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তাহলে আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ।